ওকে, আমরা হচ্ছে যে এই পর্যন্ত যা করলাম এটা হচ্ছে কোন কন্টেন্ট বা কোন ব্লগকে আমরা কিভাবে কি পেডিং দিয়ে একটু মোটা চেঞ্জ করতে পারি, মার্জিন দিয়ে কিভাবে একটা একটা দূরত্ব তৈরি করতে পারি, কিভাবে একটা কন্টেন্টের মধ্যে বা একটা কি ব্লগের মধ্যে বর্ডার দিতে পারি, এগুলো আমরা দেখলাম। হ্যাঁ, আবার এখন যেটা আমরা দেখবো এটা হচ্ছে আমরা টেক্সট নিয়ে কিভাবে কাজ করতে পারি। আমাদের কন্টেন্ট তো অনেক কিছু হতে পারে, ইমেজ হতে পারে, কন্টেন্ট হতে পারে, অডিও কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট হতে পারে, টেক্সট। আমরা টেক্সটকে কিভাবে স্টাইলিশ করতে পারি অথবা টেক্সট আমরা সিএসএস দিয়ে টেক্সটের সাথে কিভাবে কি কাজ করতে পারি সেটা আমরা একটু দেখি। টেক্সটের কালারের জন্য আমরা অলরেডি কিন্তু একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে কি কালার প্রপার্টি। কালার প্রপার্টি দিয়ে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি। এবার আমরা অনেক সময় কি যেটা এটা যদি আমার টেক্সট হয়, এই টেক্সটকে অনেক সময় কি লেফটে রাখার দরকার হয়, অনেক সময় কি সেন্টারে রাখার দরকার, অনেক সময় কি রাইটে রাখারও দরকার হয় নাকি। এটাকে বলা হয় টেক্সট অ্যালাইন। যদি আমরা কোন একটা টেক্সটকে নরমালি বাই ডিফল্ট টেক্সট কোথায় আসে বলেন তো? বাই ডিফল্ট টেক্সট কোথায় আসে? লেফটে, রাইট। এখন এই লেফটে যেটা বাই ডিফল্ট টেক্সটটা চলে আসছে, এই টেক্সটকে আমরা চাচ্ছি কি লেফটে রাখবো না, আমরা চাচ্ছি এই টেক্সটটাকে কখনো হবে কি সেটা যাবে সেন্টারে, সেটা কখনো যাবে সেটা কি রাইটে, আবার কখনো সে কি দুই দিকে সমান জায়গা নিয়ে থাকবে। হ্যাঁ, এটা হয়তো কখনো রাইটে যাবে, কখনো সেন্টারে থাকবে, কখনো দুই দিকে সমান, মানে এইদিকে ততটুকু জায়গা নিবে। অর্থাৎ অ্যালাইনমেন্ট যদি আমরা এটা লেফট অ্যালাইনমেন্ট দিই, এটা একদম এখানে লেগে থাকবে না। অনেক সময় আমাদের এরকম দরকার যে অ্যালাইনমেন্টটা আমার কি লেফট সাইডে একদম সুন্দর করে একইভাবে থাকবে এবং রাইট সাইডে সুন্দর করে একইভাবে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো যে জাস্টিফাই বলে এটাকে। হ্যাঁ, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, যে যে ফিচারগুলো আছে এই লেখার জন্য ওয়েবেরও সেম ফিচার। যেমন টেক্সট অ্যালাইন বলবো আমরা, যে যদি আমরা টেক্সটকে তার অ্যালাইনমেন্ট থেকে তার যে ডিফল্ট অ্যালাইন লেফট এটা থেকে সরাতে চাই, তাহলে আমরা একটা প্রপার্টি ইউজ করতে, তার নাম হচ্ছে কি টেক্সট অ্যালাইন। যদি সেন্টার দিয়ে টেক্সট এরকম মাঝখানে বসবে, যদি লেফট দিয়ে টেক্সট এরকম লেফটে বসবে, যদি কি রাইট দিয়ে টেক্সটে এখানে যেরকম একদম রাইটে আছে লেখাটা একদম রাইটে বসবে। আর যদি বলে যে কি জাস্টিফাই টেক্সট অ্যালাইন জাস্টিফাই, তাহলে এই দিকে যেভাবে সমান্তরালে থাকবে লেখাটা একইভাবে এখানে এভাবে সমান থাকবে, এভাবে থাকবে না, মানে একটু ছোট বড় এভাবে থাকবে না, দুদিকে কি সমান টুনে থাকবে একদম। মিডিলে যদি সমান নিতে চাই তাহলে কি হবে? মিডলে সমান আসবে না, যদি মিডলে চাই তাহলে সেন্টার, সেটা আবার দুই দিকে এদিকে এদিকে দুই দিকে এরকম ভাঙা ভাঙা থাকতে পারে। তাহলে কি আমরা টেক্সট অ্যালাইনমেন্ট দুটো লিখ দিব, মানে একটা সেন্টার করব পরেরটা জাস্ট? দুইটা পসিবল না, একটাই আসবে। যদি আমরা দুইটা নিই, প্রথমের আগে টেক্সট অ্যালাইন সেন্টার, পরের আগে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, তাহলে টেক্সট অ্যালাইন যেতে বক্স কিন্তু একটা ঝুরি একটা, ওখানে প্রথমে পড়বে কি সেন্টার, তারপর ওই ঝুরির মধ্যে পড়বে জাস্টিফাই, তাহলে সেন্টারের উপর রিপ্লেস হয়ে যাবে জাস্টিফাইটা, তাহলে সেন্টারে আসবে না। ওকে, আমরা যে রিডিং ফ্লো পড়ছিলাম যে ওই ওই প্রসেস ওইটাই। ওকে, তাহলে আমি একটা কোন টেক্সটকে যদি কি বামে ডানে মাঝে বা ডানে বামে সমানভাবে রাখতে চাই, তাহলে ইউজ করতে হবে কি সেন্টার, লেফট, রাইট এবং জাস্টিফাই। প্রপার্টি হচ্ছে কি টেক্সট অ্যালাইন, খেয়াল থাকবে। ওকে, এরপর আসেন দেখেন টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন বলতে কি বুঝি আমরা? আমরা যখন অ্যাঙ্কর ট্যাগ দেই, এটা খেয়াল করেন তো অ্যাঙ্কর ট্যাগের নিচে কি সেটা বর্ডার আসে না, একটা আন্ডারলাইন একটা আসে না? ওকে, এরকম যখন হচ্ছে কোন একটা টেক্সটের মধ্যে নিচে বা কোন একটা এলিমেন্টের মধ্যে নিচে এরকম আন্ডারলাইন চলে আসতেছে বা উপরে আন্ডারলাইন চলে আসতেছে বা মাঝখান দিয়ে একটা লাইন চলে যাচ্ছে, যেমন আমরা ডিলিট দিলে মাঝখান দিয়ে একটা লাইন চলে যায় না নাকি, খেয়াল আছে? এইগুলাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। এই টেক্সট ডেকোরেশন যদি বাই ডিফল্ট কোথাও থাকে তাহলে আমরা এগুলো কি রিমুভ করতে পারবো। যেমন আমরা যদি লিখে দিই টেক্সট ডেকোরেশন নান, তাহলে চলে যাবে। আবার যদি কোনো একটা এলিমেন্টের মধ্যে নাই, ওই টেক্সট ডেকোরেশনটা নাই, মানে আন্ডারলাইন নাই বা ওভারলাইন নাই বা উপর দিয়ে যায় নাই বা কি লাইন থ্রো মানে মাঝে দিয়ে যায় নাই, তাহলে আমরা কি নিয়ে আসতে পারবো। যেমন আমরা যদি টেক্সট ডেকোরেশন কি ওভারলাইন, তাহলে টেক্সটের উপর দিয়ে একটা লাইন আসবে। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তাহলে এরকম করে নিচে দিয়ে একটা কি লাইন আসবে। আর যদি বলে দিই টেক্সট ডেকোরেশন কি লাইন থ্রো, তাহলে মাঝখান দিয়ে লাইন যাবে, যেমন ডিলিট দিলে হয় ওইটা। সবগুলোতে আসছে। ক্লিয়ার? এগুলো জাস্ট খেয়াল রাখলে হলো, আমরা অ্যাপ্লাই করবো এখনই, তাই বুঝে যায়। এরপর হচ্ছে আমাদের অনেক সময় কি টেক্সটটারে কি বড় হাতে ছোট হাতে লিখতে হয়। অনেক সময় দরকার হয় কি আমি একটা টাইটেল লিখলাম এরকম সবটা বড় হাতে থাকবে। অনেক সময় দরকার হয় কি একটা লেখা লিখলাম এটা সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে থাকবে। আবার অনেক সময় দরকার হয় কি আমি লিখলাম কিন্তু সবগুলো আমার ছোট হাতে থাকবে। তিনটে স্টাইল। একটা তো আমরা বাই ডিফল্ট যেভাবে ইচ্ছা হবে লিখতেই পারি, যে আপনার ইচ্ছা তো কেউ দমা রাখতে পারবে না। এবার ইচ্ছার বাইরে যদি আপনি চান যে কি আপনি ওটাকে কন্ট্রোল করবেন, তাহলে আপনি তিনভাবে কন্ট্রোল করতে পারেন একটা টেক্সটকে। চাইলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরে বড় হাতে রাখতে পারেন, চাইলে কি সবগুলা লেটার আপনি বড় হাতে রাখতে পারেন, অথবা চাইলে সবগুলা লেটার আপনি ছোট হাতে রাখতে পারেন। তিনটে উপায়। আর এটার প্রপার্টি কি টেক্সট ট্রান্সফর্ম। আবার আমাদের এআইতে কি হতে পারে ভ্যালুগুলা আপার কেস হলে কি হবে সবগুলা বড় হাতে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস সবগুলা বড় হাতে, সবগুলো কে লেটার সবগুলা বড় হাতে। ওকে,
এবার টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, তাহলে সবগুলো লেটার কি হবে ছোট হাতের। আর যদি বলেছি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তাহলে এরকম সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। এবার আপনি যেভাবে লেখাটা লিখে দেন না কেন, মনে করেন যে আপনি লেখাটা লিখে দিলেন কি সবগুলো কি বড় হাতের, কিন্তু আপনি দিয়ে দিলেন টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, তাহলে সবগুলো হয়ে যাবে কি ছোট হাতে। আপনি লিখে দিলেন যেভাবে ইচ্ছে লিখলেন, কিন্তু এখানে লিখে দিলেন কি আপার কেস, তাহলে সবগুলো হয়ে যাবে কি বড় হাতের। এখন হচ্ছে যেটা হয় যে আমি সবসময় যে একটা কথা বলি যে আমরা কাজটা করতেছি কাজের জন্য, ক্লায়েন্টের জন্য। এখন আপনি যখন কাজ করতেছেন, ক্লায়েন্ট চাইলো কি যে আপনার সবগুলো হইতে হবে কি বড় হাতের হইতে হবে। আপনি বড় হাতের টেক্সট কিন্তু চাইলে লিখতেই পারেন, তাই না? আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। মনে হয় যে এটার কথাই ধরি, অথবা এটা একটা বেশি বেশি হয়ে যাচ্ছে। আমরা নতুন একটা টেক্সট নিয়ে আসি, যেমন দিয়ে হচ্ছে পি, ওকে, এটা কিছু একটা লিখলাম, হ্যালো বাংলাদেশ, ওকে। এটা ক্লায়েন্ট চাচ্ছে যে আমার লেখাগুলো সব বড় হাতের হবে, আপনি এভাবে করে ওটা দিয়ে দিলেন। খারাপ, এটা হচ্ছে, এটা কেন হচ্ছে বলেন তো? আউটলাইনটা ধরে এটা অফ করে দিই, দাঁড়ান। এগুলো কিন্তু ভিডিওতে আছে, অফ করে দেওয়া মানে হচ্ছে নাই, এটা আমি তাহলে কমেন্ট অ্যাড করে রাখি। ওকে, দেন এখানে একটা আছে আউটলাইনটা ডিজাইনটা খেয়াল করে করবেন। আউটলাইনের এটা সৌন্দর্য নষ্ট করতে পারে। ওকে, হ্যালো বাংলাদেশ, এটা হচ্ছে কি আপনি বললেন ক্লায়েন্ট এভাবে চাচ্ছে, আপনি এভাবে লিখে দিয়ে দিলেন, তাহলে তার মানে কি আপনার হচ্ছে আসলে কাজ ফুলফিল হয়ে গেল, এরকম না বিষয়টা, রিকোয়ারমেন্ট ফুলফিল। আচ্ছা, এবার একটু ধরেন যে এই ক্লায়েন্ট ডাইনামিক করলে কেমন হয় যে ফেসবুকে আমরা কি পোস্ট দিই না যে যার ইচ্ছা মতো, বিষয়গুলো এরকম হলো আর কি। আবার কি আপনি ইউজারকে বলে দিতে পারবেন যে তুই লিখবি, ঠিক আছে লিখবি সব বড় হাতে, এটা বলে দিতে পারবেন? কিভাবে বলবেন আপনি ইউজারকে? হ্যাঁ, এখন হচ্ছে এটা আমরা করে নিতে হবে যে আমি এখানে লিখে দিলে তো বড় হাতে চলে আসে, কিন্তু এটা যখন ডাইনামিক করবে যে যে যার যা মন চায় এসে লিখবে, আপনি তারে কখনো বাধ্য করতে পারবেন না তুমি বড় হাতে লিখবে, এটা পসিবল না। তাহলে আপনার কি করতে হবে, এটা এভাবে লিখলে তো বড় হাতের আসবে, কিন্তু আপনারা আবার লিখে দিতে হবে, আপনার স্টাইলটা ওইভাবে করে রাখতে হবে সিএসএস এ এসে, যে কি টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস। আবার এখানে ইউজার যাই লিখুক না কেন সে অটোমেটিক্যালি কি বড় হাতে লাগবে, আর ইউজার যে কেউ আসলো সে লিখলো সবই ছোট হাতে। এরকম হতে পারে না, আমি তো ইউজারে বাধ্য হতে পারবো না, এটা তার ইচ্ছা, কিন্তু এটা হবে কি সবগুলা বড় হাতে, কোনো চেঞ্জ নাই। তাহলে হচ্ছে যে আমরা অনেক কাজ এরকম আছে যে হচ্ছে কি সিএসএস ছাড়াও আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমরা করব না। আমরা এটার জন্য এই রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য যা যা আমার এইচটিএমএল এ কাজ করে আমরা অবশ্যই করব, যা যা আমার কি সিএসএস এ কাজ করে আমরা অবশ্যই করব। আমাদের খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে যে এটার আউটপুট যেন সলিড থাকে অলওয়েজ। ক্লিয়ার? জি জি, হ্যাঁ হ্যাঁ, মানে বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পুরো ইয়াতে হবে না, শুধু প্রথম অক্ষরটা বড় হবে, আর ওগুলো না, এরকম কোনো সিস্টেম নাই, ওটা আবার আপনার নিজের মতো হবে। ওকে, আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করি, এটা কি টেক্সট ট্রান্সফার দিলে আপার কেস, তাহলে কি সবগুলো কি হবে বড় হাতের। এরপর যদি আমরা দিই লোয়ার কেস, তাহলে সবগুলো ছোট হাতের হবে অলরেডি। কিন্তু এখানে আমি যদি এটা দিয়ে দিলাম কি হবে, আসেন বড় হাতের করলাম, এখানে দিলাম কি লোয়ার কেস, তাহলে হবে কি সবগুলা ছোট হাতের। এইচটিএমএল তার কাছে বিষয় না, তার কাছে বিষয় হচ্ছে কি সিএসএস। ওকে, এরপর আমি যদি এখানে দিই ক্যাপিটালাইজ, তাহলে হচ্ছে যে প্রথম অক্ষরগুলো শুধু কি না সরি, তাহলে ওটা কোনটা ক্যাপিটালাইজ ছিল আপার কেস, তাহলে আপার কেস দিলে কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো হলো যে আমার ক্যাপিটালাইজই থাক, আর এখানে হলো যে এটার একটু উল্টাই দিই। হ্যাঁ, তাহলে কি হলো সবগুলো কি ছোট হাতের, আর এখানে দিলাম কি ক্যাপিটালাইজ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি প্রতি ওয়ার্ডের প্রথম অক্ষর কি বড় হাতের। হ্যাঁ, ওকে। এখানে আরেকটা কথা আছে, আমি ভাবছিলাম যে এটা যাচ্ছে, এখানে দেখেন এই সেন্টেন্সটা দেখেন শুধু কি প্রথম অক্ষর বড় হাতে, এটা হচ্ছে যে আবার আপনার উপরে। হ্যাঁ, এখান জন্য সিস্টেম কোনো মেকানিজম নাই আর কি। ক্লিয়ার? এখানে আরেকটা সিরিজ দিয়ে করা যায়, বাট আমরা এখন করব না, সিরিজ দিয়ে করা পসিবল। যেমন এরকম হতে পারে জিনিসটা, জাস্ট দেখানোর জন্য দেখাই আর কি।
পি, হ্যাঁ সবগুলো এভাবে আসলো, তাহলে সবগুলো কিছু বড় হাতের হয়ে যাচ্ছে, বাট আমি এখানে কিছু লিখবো না। সবগুলা কি ছোট হাতের। পি এর ফার্স্ট লেটার কি আপার কেস, ঠিক আছে। তাহলে আবার এটার পরে যা আছে ইতিহাস এগুলো সবগুলা ছোট হাতেরই আসবে আর কি। শুধু ফার্স্ট এটা হচ্ছে যে আমরা সিলেক্টরের মধ্যে কিছু দিছিলাম না, সুডো সিলেক্টর, হ্যাঁ ওইটা সুডো সিলেক্টর, এটা ঠিক আছে আসবে, এগুলো সবই আসবে, এগুলো আসবে জুডো সিলেক্ট। মানে সবগুলোরই উপায় আছে, উপায় নেই তা না, উপায় আছে সবকিছু, এত উপায় আমরা দেখতে উপায় লাগবে লাগবে। টেক্সট আচ্ছা, এরপর মনে হয় আমরা টেক্সট অপশন সেই বললাম। এবার আমি বললাম কি আমি টেক্সটটা কি আমি চাচ্ছি না এখানে দেখতে, আমি চাচ্ছি মাঝখানে দেখতে, আমি চাচ্ছি রাইটে দেখতে, তাহলে কি ইউজ করব? টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, হ্যাঁ টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কোথায় আসবে? এটা মাঝখানে আসবে, মাঝে। যদি ইউজ করি কি টেক্সট অ্যালাইন রাইট, তাহলে কোথায় যাবে? রাইটে। আর যদি বলে যে অনেক বড় একটা টেক্সট আমার লোডে মিপসানে যায়, স্লো হয়ে গেল, নেটে শুনছে কালকে থেকে ঠিক হবে, এজন্য স্লো হয়ে গেছে কেন। ওকে বর্ডার টেক্সট না এটা, ওকে। আমি যদি রাইট দিই, দেখেন রাইটে ঠিক আছে, লেফটে কিন্তু আঁকা বাঁকা নাকি? নরমালি ডিফল্ট যেটা থাকে সেটা কেমন, লেফট ঠিক থাকবে, রাইটে এরকম আঁকা বাঁকা। এই আঁকা বাঁকা কেন দেখেন, এরপর যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা এখানে কি পুরোপুরি বসতে পারবে না, এই জন্য এটা এখানে চলে গেছে। এটার পরে যে ওয়ার্ডটা এটা বসতে পারে না, এখানে চলে আসছে, হ্যাঁ। আবার আমরা যদি এটা ছোট বড় করি তখন একই প্রসেস, মানে এটার এর জন্য হচ্ছে এগুলো র‍্যাপিং করা আছে আর কি। র‍্যাপিং বলতে কি, আমরা যে প্রি ট্যাগে যখন আমরা টেক্সটটা লিখি, এটা পুরো একদম এই দিক সেদিক জায়গা না, হরিজন্টালি, এগুলো র‍্যাপিং করা থাকে না। র‍্যাপিং বলতে কি যে আমার যেখানে আমার উইডথ শেষ সেখানে অটোমেটিক্যালি এটা নিচে নতুন লাইন কি তৈরি করে ফেলবে। আর নো র‍্যাপিং হলে কি হবে, উইডথ কোথায় কি আছে এটা সে দেখবে না, সে ট্রেনের মধ্যে চলতে থাকবে ডিরেক্ট। ওকে আচ্ছা, এই জন্য হচ্ছে ওই পরবর্তী ওয়ার্ডটার কারণে অথবা এই আগের ওয়ার্ডটার কারণে এগুলা লাইনগুলো এভাবে কি ছোট বড় হয় আর কি। আবার যদি আমরা সেন্টার দিই, তাহলে দুই দিকে দেখেন কিছুটা কি আঁকা বাঁকা না, হ্যাঁ ওকে। এবার আমি যদি চাই যে দুই দিকে সমান, তাহলে কি হবে? জাস্টিফাই, তাহলে একদম কি ফ্রেশ, তবে এখানে দুই পাশে লেগে রয়েছে, তাহলে এটা হ্যাঁ তাহলে পেডিং। পেডিং। তাহলে এখানে কি হচ্ছে, পেডিং টপ বটমে কি 0 পিক্সেল আর লেফট রাইটে 10 পিক্সেল। এই সুন্দর জিনিসটা, হ্যাঁ এটা টানতেছে আর কি, টানার জন্য হচ্ছে যে যা করার দরকার সে করবে। মাইক্রোসফট ওয়ার্ডে থাকে না যে একদম কমপ্লিট করে ওইটা। এবার এটা সেন্টেন্সটা দুই দিকে মিলানোর জন্য কোথাও দেখবেন যে হচ্ছে যে গ্যাপটা একটু কম, কোথাও একটু বেশি, কোথাও একটু কম একটু বেশি, মানে সে যেভাবে পারে মিলাই দিবে, বুঝছেন? ক্লিয়ার বিষয়টা? আবার একটু বলেন তো, এই যে আমি পেডিং দিলাম কোন দিকে, এইদিকে আর এইদিকে, লেফট রাইটে এইদিকে ফাঁকা কেন? এদিকে ফাঁকা স্যার, ওই যে মার্জিন ডিফল্ট মার্জিন, ডিফল্ট মার্জিন, মার্জিনটা ওকে। 0 দিয়ে দেন, ওটা নাই হয়ে যাবে। আর মার্জিন 0 দিলে এটা নাই হয়ে যাবে, রাইট। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে জাস্ট। এই যে নাই হয়ে গেছে, হ্যাঁ। এবার যে মার্জিন ছাড়া আমি উপরে নিচে একটু ফাঁকা রাখবো, তাহলে কি করতে হবে? আউটলাইন মার্জিন ছাড়া উপরে নিচে আমি একটু ফাঁকা করবো, কি করতে হবে? পেডিং। প্যাডিং দিলে হবে। হ্যাঁ কিন্তু আবার এখানে তো বর্ডার নাই, আপনি তো আসলে ওইটা ব্যাপার না এখন, ঠিক আছে ক্লিয়ার? তবে আমরা আসলে প্রফেশনালি কাজ করার সময় যখন এরকম কন্টেন্টের মধ্যে ডানে বামে উপরে নিচে এরকম ফাঁকা দরকার, আমরা পেডিং ইউজ করি, ঠিক আছে? কেন পেডিং ইউজ করি? কারণ পেডিংটা হচ্ছে যে আমরা মানে এটারে এই কন্টেন্টের পার্ট হিসেবে আমরা কাউন্ট করতে পারি, এটা যেহেতু এটা বর্ডারের ভিতরে আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অনেক শিখে গেলাম। আর বাকি রইল কি এখানে ট্রান্সফর্ম ডেকোরেশনটা। ওকে ফাইন, আসেন সে একটু বাকি আছে টেক্সট ডেকোরেশন। এখানে আমরা ইউজ করতেছি টেক্সট ডেকোরেশন, দেখেন টেক্সট ডেকোরেশন, হ্যাঁ এখানে দিয়ে দিলাম কি আন্ডারলাইন,
তাহলে দেখেন কি হবে, পি এর প্রতিটা লাইনের পরে কি একটা আন্ডারলাইন চলে আসবে, দেখা যায়? জি ওকে গ্রেট। এবার আমরা যদি দিই ওভারলাইন, জি লাইন তাহলে এই লাইনটা জাস্ট নিচে থেকে উপরে উঠে গেল। আর যদি বলে দিই লাইন তাহলে ওই যে ডিলিটের মধ্যে কাজ করবে আর কি, লাইনটা তখন মাঝখানে চলে আসবে। লাইন ছোট ছোট একটা করে ওয়ার্ডে এটা ইচ্ছা আপনার, মনে করেন যে সে যা থিওরি দিল সবই ভুল, তখন আপনি কি করবেন তারে? আমরা যদি প্যারাগ্রাফের মাঝখানে বাতাম সব ওয়ার্ড কাটতে চাই হ্যাঁ। সেটা কিভাবে সিলেক্ট করব আলাদা আচ্ছা এবার একটা জিনিস দেখেন, এটা ভালো কথা বলছে, ভালো করে বুঝেন জিনিসটা। ভাই বলতেছে কি, আমার এখানে পুরোটা ভুল না, আমার এখান থেকে কোন একটা ওয়ার্ড ভুল, কোন একটা সেন্টেন্স ভুল হতেই পারে, আমি শুধু ওই লাইনটা কাটবো, তাহলে কি করবেন? তাহলে আমরা ইনলাইন করব। ডিলিট এন্ড ইনসার্ট এটা একটা মানে অনেকগুলো হতে পারে, যে সেগুলো যেটা বলে এটা একটা অ্যান্সার, যে আপনার মনে করেন যে আমরা ফরম্যাটেড সাইড ট্যাগগুলো এই জন্যই শিখছি, মনে করেন আপনার এই যে এখানে যেটা বলতেছে না যে রিমেম্বারিং, এই কথাটা আপনার ভুল, তাহলে জাস্ট এখানে এসে কি আপনি ডেল ইউজ করে দেন। ওটাই বলবো। আচ্ছা এটা বলতেছিলাম আপনারা, তাহলে আমি খেয়াল করি সরি। আর এর যার পরে দিয়ে আপনি ইনসার্ট ইউজ করে দেন, ইনসার্ট করে লিখে দিবেন অবশ্যই, আমাদের লিখতেছি না আর কি। হ্যাঁ, এটা হলো HTML এর টেকনিক, এটা হয়ে গেল। আর আমরা একটা CSS দিয়ে করব উইদাউট HTML, এটা হচ্ছে যে প্রপার ওয়ে, একদম রাইট ওয়ে এটা, তাহলে এটা মিনিংফুল হলো আর কি। আবার আপনি বলেন যে মিনিংফুল তো ভালো লাগে না আমার, হ্যাঁ তাহলে আপনি কি করবেন, স্পেন স্পেন, ঠিক আছে, স্পেন স্পেন, তাহলে এখানে বোঝার উপায় না কার মধ্যে স্পেন দিছে। এবার আপনি মনে করেন এই স্পেনের মধ্যে লিখলেন একটা ক্লাস, বা ক্লাস না লিখে পসিবল, আমি ক্লাস লিখতেছি আরেক কারণে, এটা নাম দিলাম কি ডেল, এখানে এসে একটা ক্লাস লিখেন ডট ডেল, টেক ডেকোরেশন লাইন থ্রো, তাহলে ওই অংশটা কি এভাবে কাট হবে না? তারপরটা যেটা ইনসার্ট দিব হ্যাঁ। আন্ডারলাইন হ্যাঁ, এবার মনে ইনসার্টটা আমরা মিনিংফুল করতে মন চায় না আর কি, স্পেন স্পেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঝামেলা না এটা, খুবই পেন হ্যাঁ আপনি হচ্ছে এই যে মানে ক্লাস ইউজ করেন না আগে ইউজ করতে পারতেন না আমরা মানে এখান থেকে ইউনিক করার দরকার নেই, যখন ইউনিক করা দরকার তখন আমরা ইউজ করবো হচ্ছে আইডি, আদারওয়াইজ সবসময় ক্লাস, আমরা ক্লাসে অভ্যস্ত হই। হ্যাঁ আমরা ক্লাস দেখেন আগের মতোই, তাহলে ভালো উপায় ছিল কোনটা, ডেল ইনসার্ট, ওটা দিলে হচ্ছে যে কাজ কম আর ওটা মিনিংফুল হচ্ছে, এটা কিন্তু মিনিংফুল না, এটা জাস্ট একটা স্টাইল, সিএসএস যা কিছু করতেছে এটা জাস্ট স্টাইল, এটা কোনো মিনিংফুল কিছু না। এটা আমার হচ্ছে যে ব্রাউজার কিন্তু স্টাইলগুলো করে সে কিছু বুঝে না, সে রং দিচ্ছে ঢং দিচ্ছে এগুলা, কিন্তু ওই যে কোথায় ডেল কোথায় ইনসার্ট কোনটা প্যারাগ্রাফ কোনটা এইচওয়ান এগুলো সব বুঝতেছে কে, HTML থেকে, ঠিক আছে? জি পারবেন সব, যদি সে সাপোর্ট করে তো ভালো, সাপোর্ট না করলেও ভালো, তাহলে ওটা ইউজ করবেন না। যেমন হ্যাঁ 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 এইগুলো ইউজ করবেন, ফরম্যাট ট্যাগগুলো ইউজ করবেন বা স্পেন ইউজ করবেন। স্পেনের নিজস্ব কোনো তেমন কোনো প্রপার্টি ফিচার নাই, দিদি ইউ দিলে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই জন্য ফরম্যাটিং গুলো আমরা শিখে আসলাম, আমরা হচ্ছে যে বেসিক HTML এ যতটুকু শিখছি এটা দিয়ে আমরা সব কন্টেন্টের কাজ করে ফেলতে পারবো, কন্টেন্টের জন্য সব কাজ করে ফেলতে পারবো আমরা। এখন আমরা যেগুলো যাচ্ছি এটা হচ্ছে ডিজাইন পার্ট প্লাস হচ্ছে স্ট্রাকচার পার্ট, এটা ক্লিয়ার বিষয়গুলো? আচ্ছা এবার এখানে একটা জিনিস দেখেন তো, একটা কোশ্চেন, আমি যে দুইটা স্পেন নিছিলাম এখানে ক্লাস নিছিলাম, কেন নিছিলাম কি মনে হয়? দুটাকে আলাদা করার জন্য। আলাদা আলাদা করার আমি যদি হচ্ছে যে এখানে এবার একটা জিনিস দেখেন বুঝেন, আমি এখানে হচ্ছে ক্লাস ইউজ যদি না করি, এটা দুইটাই হয়ে যাবে। হ্যাঁ তাহলে আমি সিলেক্টর লিখবো কাকে নিয়ে, স্পেন নিয়ে, ওষুধ হ্যাঁ ফার্স্টেরটা স্পেন নিয়ে যদি সিলেক্টর লিখি তাহলে তো এই সিলেক্টরের আউটপুটটা কি দুইটাই পেয়ে যাবে না, দুইটাই কেটে দিচ্ছে। এবার আমরা একটু বুঝি স্পেন সরি যেটা বোঝার ব্যাপার সেটা একটু এটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা HTML ট্যাগ নেম দিয়ে সিলেক্টর লিখি নাকি, আবার আমরা ডট দিয়ে সিলেক্টর লিখি অ্যাজ এ ক্লাস,
এই দুইটা হচ্ছে যে রিইউজেবল। রিইউজেবল বলতে কি রকম, আমি HTML ট্যাগ দিয়ে একটা সিলেক্টর লিখে রাখলাম না, যে নাম থাকবে এই সিলেক্টরের এরকম ট্যাগ যত থাকবে সবার মধ্যে আসলটা পেয়ে যাবে, যত থাকবে সবার মধ্যে আসলটা পেয়ে যাবে। যে আপনি এখানে একটা পি এর মধ্যে লিখে দিলেন কি জাস্টিফাই পেডিং এত এটা এত, এবার এই সিএসএস ফাইলটা যে ডকুমেন্টের সাথে অ্যাড থাকবে সেই ডকুমেন্টে যত পি থাকবে সব পি আসলটা পেয়ে যাবে, অটোমেটিক্যালি পেয়ে যাবে, যদি রিপ্লেস না হয় আর কি। যদি মনে করেন যে এখানে একটা পি আছে, সেই পি এর যদি আলাদা একটা অ্যাস্টেল আছে, সেই অ্যাস্টেলের সাথে এটা যে রিপ্লেস হয় তাহলে সেটা ভিন্ন কথা, রিপ্লেস না হলে সবাই এটা কি একদম গণহারে পেয়ে যাবে। আবার একদম এটা করলাম না S3 অ্যাজ এ ক্লাস, এই S3 টা আপনি যত জায়গায় দিয়ে দিবেন না, তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ক্লাস। আর হচ্ছে যে ডিফল্ট ট্যাগ দিয়ে যে সিলেক্টর লিখে এটা সুবিধা যে আমি একটা লিখলাম এটা সবাই পেয়ে যাবে, এটা রিইউজ করা যাবে, বারবার ইউজ করা যাবে, কিন্তু আইডি বারবার ইউজ করা যাবে না, আউটপুট দিলেও যাবে না। আইডি কাজ হচ্ছে জাস্ট একবার, একবার, ঠিক আছে। আবার আইডি জাস্ট ম্যাক্সিমাম টাইম আইডি ইউজ করা ইউনিক করার জন্য। আমি সিলেক্টর লিখার সময় তো ইউনিক করা দরকার, জাস্ট ওরা একটা নাম দিয়ে দেখা দিতে পারলে হলো। আমরা একদম স্পেসিফিক না চাইলে আইডি না, একদম স্পেসিফিক না চাইলে আইডি ইউজ করার দরকার নেই, ঠিক আছে। আমরা হয় HTML ট্যাগ দেম দিয়ে এভাবে সিলেক্টর লিখবো, আর না হলে এভাবে কি ক্লাস দিয়ে সিলেক্টর লিখবো। না, এবার হচ্ছে যে এটা আবার একটা ভালো কোশ্চেন, যে হচ্ছে যে এটা কি ফিক্সড নাকি যে আমি S2 এর মধ্যে একবার ইউজ করতে পারবো। S2 আমি যদি ক্লাস লিখি, ধরেন যে আমি ক্লাস লিখলাম, হ্যাঁ, এখানে ধরেন যে আমি অনেক ক্লাস একসাথে লিখতে পারবো, যেমন আমি একটা ক্লাসের নাম হলো 1, একটা ক্লাসের নাম হলো 2, একটা ক্লাসের নাম হলো 3, নো প্রবলেম। জাস্ট এখানে এসে কি আপনি একবার দিলেন কি, কোথাও একবার দিলেন .1, কোথাও দিলেন কি .2, কোথাও দিলেন .3, হ্যাঁ, এগুলো সবগুলাই একসাথে যে হচ্ছে কি এটার মধ্যে ইফেক্ট করবে, ঠিক আছে। কিন্তু এই আইডির ক্ষেত্রে আমি এভাবে লিখতে পারবো না, এভাবে লিখতে পারবো না। খালেদার কোথাও জন্য থ্যাঙ্কস। এভাবে লিখতে পারবো না, আইডি আমাকে একবারে লিখতে হবে, একটাই সিঙ্গেল, একসাথে দুইটা আইডি আমি লিখতে পারবো না, কাজ করবো না, ক্লিয়ার। আর একটা পেজের জন্য আমি S2 একবার লিখলাম তো একবারই শেষ, S2 আর আমি দুইবার আমি ডিফিট করতে পারবো না। আবার S2 এর জন্য আমি একটা স্টাইল যদি এখানে লিখি, এটা একবার একটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, এটা দুইবার দুই জায়গায় আমি এখানে অ্যাপ্লাই করলাম আর মনের খুশিতে এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো না, এটা আমার আউটপুট আসলেও আমি করব না, হবে না, এটা রুলস ব্রেক, খেয়াল থাকবে। ওকে, জি হ্যাঁ জি, কাজটা অনেক অনেক সময় দরকার হয়। মনে করেন যে আপনি ছোট ছোট ক্লাস করেন, যে হচ্ছে মনে করেন যে আপনি একটা এইভাবে, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, যে মনে করেন যে আপনি এটা লেখেন এভাবে ফন্ট কালার, হ্যাঁ, কথার কথা ধরে রাখেন, আমি এভাবে একটা ক্লাস ডিক্লেয়ার করে রাখলাম ফন্ট কালার, হ্যাঁ, বা টেক্সট কালার ধরে রাখলাম। এবার এটা দিলেন কি কালার রেড, মানে একটা সিলেক্টর লিখে রাখলাম, আর একটা ছোট সিলেক্টর লিখে রাখলেন এভাবে টেক্সট অ্যালাইন, অথবা হচ্ছে এভাবে লিখে রাখলেন যে অ্যালাইন টেক্সট জাস্টিফাই, এটা একটা সিলেক্টর, হ্যাঁ, এটার মধ্যে লিখে রাখলেন কি টেক্সট অ্যালাইন জাস্টিফাই। কোনটা কোনটা? এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গ্যাপ আছে, রাইট রাইট, থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইভাবে আপনার অনেকগুলো ক্লাস লেখা আছে, এই ক্লাসগুলো দেখেন খুব ভালোভাবে রিউজ করা যাবে। যেখানে আপনার ফন্ট কালার রেড দরকার, জাস্ট সেখানে এটা কি ডিক্লেয়ার করে দিলেন, হ্যাঁ, যেখানে হচ্ছে আপনার কি জাস্টিফাই দরকার সেখানে এটা জাস্টিফাই করে দিলেন। এটা করলে কি হয় যে হচ্ছে যে এই ক্লাসগুলো কিন্তু এই জিনিসগুলো আপনার অনেক সময় দরকার, ম্যাক্সিমাম সময় দরকার হতে পারে। তাহলে এটা যদি আমি এভাবে ছোট ছোট করে রাখি না, এগুলো সবগুলোর মধ্যে এগুলো কি আর লেখাগুলো দরকার হবে না আর কি, এসে এসে সবার মধ্যে এটা লেখার দরকার হবে না। জাস্ট হলে কি করবেন আপনি সিরিজটা জাস্ট কি কল করে দিবেন এভাবে, স্পেস দিয়ে দিতে কমা, হ্যাঁ রাইট, এটা একটা ভালো আর পয়েন্ট ধরছে যে এখানে আবার দুটো ক্লাস একসাথে লিখতে হলে বা একাধিক ক্লাস লিখতে হলে অ্যাট্রিবিউটের মধ্যে জাস্ট স্পেস দিব, কোনো কমা তোমার কিছু আসবে না। এটা যে সুবিধাটা কি হচ্ছে, তাহলে আমার ছোট ছোট পার্টগুলো লিখে রাখলে তাহলে আমার এই সিলেক্টরগুলো বড় হবে না আর। ওকে, বুঝতে পারছেন কেন ইউজ করতেছে এটা? আরো সুবিধা আছে, যে মনে করেন যে আপনি একটা কালার রাখলেন কি বেস কালার, মনে করেন এটা হলো বেস কালার, এটা রাখলেন কি সেকেন্ডারি কালার,
ক্লাস দিয়ে রাখলে যখন হ্যাঁ। তখন apply কালার মনে করেন যে গ্রিন, জিনিসটা ভালো করে ম্যাপিং করে রাখেন মাথার মধ্যে। আর রাখলেন কি ডট বেস ডিজে, আর রাখলেন কি মনে করেন সেকেন্ডারি বিজে। বিজে মানে হলো ব্যাকগ্রাউন্ড, বিজে মানে কি ব্যাকগ্রাউন্ড। আর মনে করেন যে এই কালার গুলো যখন আপনি বেস কালার বলতে মেন কালারটা, সেকেন্ডারি কালার বলতে মেন কালারের সাথে যেটা সাপোর্টিভ কালার থাকতেছে সেটা। আর আমি এগুলো সব জায়গায় মধ্যে জাস্ট কল করে 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 ইউজ করে দিলাম। এবার আপনার ক্লায়েন্ট আপনারা বললো যে আমার কি মেইন কালারটা ভালো লাগছে, চেঞ্জ করে দাও। জাস্ট এখানে এসে কি একটা চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এখানে এসে একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ছোট ছোট ক্লাসগুলো খুবই উপকারী। আর ছোট ছোট ক্লাসগুলো ইউজ করে দেখে আমাদের এভাবে কি একসাথে আমরা একাধিক ক্লাস আমরা অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? টেক্সট ইনডেন্টেশন এটা কি জিনিস? আমরা হচ্ছে যে হ্যাঁ গ্যাপ, এই যে আমরা হচ্ছে যে এখানে লেখার সময় যা লিখি আর কি, ধরেন যে এই যে আমরা গ্যাপ দিই না, এটা হচ্ছে কি ইনডেন্টেশন, এটা নাকি? এই ইনডেন্টেশনটা আমরা চাইলে আমাদের লেখার মধ্যেও করতে পারি। এরকম একটা সিনারিও লাইভ এক্সাম্পল দেন তো, লেখার মধ্যে থাকে এরকম একটা গ্যাপ থাকে, এরকম কোনো এরকম কোনো লাইভ কোনো মানে এক্সাম্পল দিতে পারবেন? লাইভ কোথাও দেখছেন এরকম যে এটা টেক্সট আছে, প্রথম লাইনের প্রথম ওয়ার্ডটা জাস্ট একটু ডান দিকে সরে আছে, পরেরগুলো ঠিকই একদম জায়গা মতোই আছে। নিউজ পেপার বা বইয়ে এরকম অনেক মানে অহরহ আছে এরকম। আপনি অনেক নিউজ পেপারে গেলে দেখবেন যে শুরুতে হচ্ছে কি মানে স্পেশাল কোনো নিউজ থাকলে সেটা এরকম হচ্ছে, বা বইয়ের মধ্যে এটা একটা অ্যাভেলেবেল। এই জিনিসটার জন্য আমরা ইউজ করবো কি, কোন জিনিসটার জন্য জাস্ট সবকিছু ঠিকঠাকই থাকবে, প্রথম লাইনের প্রথম ওয়ার্ডটা আমাদের ইচ্ছা মতো একটু কি দূর থেকে শুরু হবে। হ্যাঁ, এটার জন্য আমরা ইউজ করবো কি টেক্সট ইনডেন্টেশন। এটার প্রপার্টি হচ্ছে কি টেক্সট ইনডেন্ট। আর এটা আপনি মেজারমেন্ট যা দিবেন সে অত দূর থেকে শুরু হবে। যদি এটা টেক্সটের অ্যালাইনমেন্ট যদি হয় লেফট, তাহলে আমরা দিলাম কি মনে করেন টেক্সট ইনডেন্ট, তাহলে টেক্সট ইনডেন্ট দিলে কি 50 পিক্সেল দূর থেকে শুরু হবে। যদি আমি 50 পিক্সেল এখানে দিই, যদি 500 দিই তাহলে কি প্রথম লাইনের প্রথম ওয়ার্ডের প্রথম লাইন সেন্টেন্সের প্রথম লাইনটা কি প্রথম ওয়ার্ডটা 500 পিক্সেল দূর থেকে শুরু হবে। ক্লিয়ার? আমরা একটু অ্যাপ্লাই করে দেখে চলেন। এই যে আমাদের এখানে একটা পি আছে, পি এটার মধ্যে করতেছিলাম কাজ আমরা। হ্যাঁ, এখানে ইউজ করি টেক্সট, এগুলো সবের টেক্সট ফরম্যাটিং এর জন্য আমরা ইউজ করতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে না? না না মানে ওই যে ডরিংসটা প্যারাগ্রাফটা আছে। আচ্ছা, প্যারাগ্রাফটা বড় করে দিব। ওকে ফাইন। এই ফন্ট সাইজ বড় ছোট করার জন্য কি প্রপার্টি ইউজ করি আমরা? ফন্ট সাইজ। টেক্সট সাইজ বা ফন্ট সাইজ বড় ছোট করার জন্য ফন্ট সাইজ প্রপার্টি আমাদের ইউজ করতে হবে। এটার মধ্যে মেজারমেন্ট যা দিবেন তাই হবে। 1 আরএম দিলে 16 পিক্সেল। ওকে, আর যদি 16 পিক্সেল দেই তাহলে 16 পিক্সেল। ওকে, আর যদি 1.5 আরএম দেই তাহলে কি 16 সাথে 8 যোগ। আরএম হচ্ছে একটা ইউনিট, যেরকম পিক্সেল যেরকম ইউনিট, ইঞ্চি যেরকম ইউনিট একক, ওইরকম আরএম একটা ইউনিট, একটা একক। হ্যাঁ, 16 পিক্সেল সমান 1 আরএম হয়। এখানে দিলাম মনে করেন হচ্ছে কি 3 আরএম। অনেক ঘটনা কি, ফাইল টিপলে চেঞ্জ হয়ে গেছে পাতটা। এই যে ঠিক আছে। ওকে, এটা এখানে আপনি 6 আরএম করে দেন। ওকে, এটারে বলতেছি কি আমরা ইনডেন্টেশন বলতেছি, আর এটা প্রপার্টি কি ইনডেন্ট। ওকে, এখানে দেখেন এটা দিয়ে পিক্সেল দিয়ে করতাম, এখানে তো অনেক পিক্সেল দেওয়া লাগতো। আর এম হলে জিনিসটা কি ছোট হচ্ছে, মানে 100 পিক্সেল মানে ওই সমানে। আর এটা এখানে 100 না লিখে জাস্ট কি 6 দিয়ে হয়ে যাচ্ছিল। এটা একটা বড় সুবিধা, কিন্তু মানে কম সংখ্যা বেশি আউটপুট, এই আর কি। বাজেট কম, কাজ বেশি। কম বাজেটে আমরা কিছু করি না। আচ্ছা, এরপরে আরেকটা খুব কাজের একটা জিনিস হচ্ছে লেটার স্পেসিং। লেটার তো আমরা বুঝি, এগুলো সবগুলো একটা লেটার। আমাদের অনেক সময় কাজের সুবিধার জন্য বা সৌন্দর্যের জন্য মানে আমি এই লেখাটা ইউজারে পড়তে দিলে এটা কিন্তু পড়াটা এতটা ইজি না, এটা হিজিবিজি না এটা। এখানে যদি আমি কি লেটারগুলোর মধ্যে একটা ফাঁকা দিতে পারি, এটা একটু আরেকটু ইজি হবে পড়া। এরপর যদি ওয়ার্ডগুলোর মধ্যে একটা ফাঁকা দিতে পারি তাহলে আরেকটু ইজি হবে পড়া। এরপর যদি আমি এই যে লাইনগুলো আছে লাইনগুলোর মাঝে যদি একটা ফাঁকা দিতে পারি তাহলে আরেকটু ইজি হবে পড়াটা। হ্যাঁ, লাইনগুলোর মাঝে মানে এটা ইউজারের জন্য কতভাবে রিডেবল করা যায়। ইউজারের জন্য রিডেবল বলতে আমরা বুঝি যে আমরা একটা জিনিস পড়তেছি এটা কত সহজভাবে পড়তে পারতেছি।
অর্থাৎ আমরা ইউজারের জন্য পড়ার জন্য একটা টেক্সট, একটা আর্টিকেল কত সহজভাবে উপস্থাপন করতে পারতেছি, এটা হচ্ছে কি রিডেবল বলতেছি আমরা এই বিষয়টাকে। আমরা একটা আর্টিকেলকে ইউজারের জন্য সহজভাবে উপস্থাপন করতে হলে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত এটা ফন্ট সাইজ, যে কোন ফন্ট সাইজে রাখলে এটা ইউজারের পড়তে কষ্ট হবে না। আমি মাঝে মাঝে আপনাদের বলি আপনাদের এই টেক্সট এডিটরগুলো বড় করেন, নাহলে চোখ চলে যাবে, চোখ নষ্ট হবে, বলি না? হ্যাঁ, এরকমই যে একটা আপনারা ফেসবুক সারাদিন চালায়, তারপরে কিন্তু কারা একটু চোখে ব্যথা করে না, ঝামেলা মনে হয় না, আরো মন আরো চালাই। এটা কারণ কি, ওরা এই বিষয়গুলো সব ফলো করছে, যে কোন ফন্ট সাইজ দিলে ইউজারের পড়তে আরাম লাগবে, লেখার মধ্যে কতটুকু গ্যাপ দিলে পড়তে আরাম লাগবে, লাইনের মধ্যে কতটুকু গ্যাপ দিলে পড়তে আরাম লাগবে, কোন কালারটা রাখলে ইউজারের চোখে ভালো লাগবে, এই বিষয়গুলো ওরা ভালোভাবে কি অ্যাবজর্ব করে এখানে ইউজ করে দিছে। এই জন্য ওদেরটা সবাই ইউজ করে, সারাদিন ইউজ করে, কোনো সমস্যা নেই। মানে আপনি একটা এভাবে যদি হিজিবিজি করে টেক্সট দিলে লিখে রাখতে ফেসবুকে, মানুষ ইউজ করতো না। এবার আপনি হচ্ছে উইকিপিডিয়াতে যান, ওইখানে টেক্সটগুলো পড়তে আরাম লাগবে, কোনো ঝামেলা নেই। ওকে, তাহলে আমরা যখনই কোনো হচ্ছে যে আপনি আর্টিকেল লিখবেন বা ওয়েবসাইট বানাবেন বা অ্যাপ্লিকেশন বানাবেন, সেখানে টেক্সটগুলো এমনভাবে রাখবেন যেন এটা ইউজারের পড়তে চোখে আরাম লাগে, সেজন্য আরামসে পড়তে পারে, তার জন্য কোনো ঝামেলা মনে না হয় টেক্সটে। হ্যাঁ, এটা কি খেয়াল রাখতে হবে, প্রথমত ফন্ট সাইজ, তারপর হচ্ছে কি কালার, তারপর হচ্ছে লেটার স্পেস, তারপর ওয়ার্ড স্পেস, তারপর হচ্ছে লাইন হাইট, লাইন টু লাইন স্পেস, আর মানে এই লাইন আর এই লাইনের স্পেস মাঝখানে কতটুকু ফাঁকা দিলে ভালো লাগবে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমার এই লেটার গুলার এটা ডিফল্ট একটা হচ্ছে যে কি ফরম্যাটে আসছে। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন এই লেখাগুলোকে অনেক আসলে করা যায় না, যেমন কি আমরা এই কখনো এরিয়াল করতে পারি, কখনো কি টাইমস নিউ রোমান করতে পারি। একটু দেখাই আপনাদেরকে, এখানে যদি আসি, এখানে একটা লেখাটা এখানে লিখলাম, হ্যাঁ এটা ডিফল্ট একটা ফরম্যাটে আসছে, মানে ফন্টের স্টাইলটা ডিফল্ট, চাইলে আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারি। যেমন এখান থেকে আসলে আমরা ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, ফন্টটা চেঞ্জ করে দিলে লেখার স্টাইলটাও কি চেঞ্জ হবে। দেখেন চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে কোন ফন্টটা দিলে ইউজারের চোখে আরাম লাগবে, ইউজারের জন্য এটা আরামদায়ক হবে পড়াটা, লেখাটা, ঠিক আছে, ওই ফন্টটা ইউজ করতে হবে। ওকে, এই সবগুলো বিষয় হচ্ছে কি এই রিডেবল করার জন্য ইউজ করতে হবে। এবার কোন ফন্টটা দিলে আরাম লাগবে সেটা আপনারা বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে যে কোন ফরম্যাটটা দিলে, কোন ফন্টটা ইউজ করলে, কোন সাইজ দিলে এটা ভালো লাগে, এই আর কি। হ্যাঁ, দেখে দেখে এখানে টেস্ট করেন অথবা ওখানে টেস্ট করেন। ওকে, এটা ইজি হচ্ছে না আগে থেকে পড়া? যাই হোক, মানে এইভাবে কাজগুলো করতে হবে আর কি। যদি এরকম হতো ওই জায়গায় কোথায় যেত? হ্যাঁ, ওইরকমই তো ব্যাপারটা, জাস্ট আমরা এখানে হচ্ছে যে কি সিলেক্ট করে দিচ্ছিলাম, এখানে কোডিং করতেছি, ওখানে তো কোডিং গুলো কেন করে রাখছে, ওটা তো এমনি আসে নাই, কাজগুলো কেন করে রাখছে, তারপর এটা বুঝে কাজগুলো। এবার তাহলে প্রথমে হচ্ছে কি আমরা ইন্ডেন্টেশন বুঝলাম, হ্যাঁ এটা শেষ। লেটার স্পেসিং এটা বুঝে গেছি, লেটার স্পেসিংটা আমাদের ওইভাবে দিতে হবে, লেটার স্পেসিং। আবার হচ্ছে মেজারমেন্টটা হচ্ছে আমরা চাইলে পিক্সেল দিয়ে দিতে পারবো, আর ইএম যা যা আছে সব দিয়ে দিতে পারবো, নো প্রবলেম। 1 পিক্সেল দিয়ে দিই, 1 পিক্সেলও কিন্তু কম না লেটার স্পেসিং এর জন্য। এখানে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, এর বেশি তো দেয়া- এর বেশি দিলে আর ভালো লাগবে না। এখন এটা ঠিক আছে, মানে একটু জিনিসটা খাপ ছাড়া হয়েছে, সুন্দর, মানে তার। হ্যাঁ, এবার আমরা ওয়ার্ড স্পেস করি, এটা 1 পিক্সেল দিলাম। 1.5 পিক্সেল দিয়ে। ওয়ার্ড স্পেস কোনটা, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড টু ওয়ার্ড ফাঁকা, হ্যাঁ একটু হালকা চেঞ্জ হয়েছে কিছু কিছু জায়গায়, একটু দেই। এটা হচ্ছে আমরা লেফট দিলে ভালো বুঝতে পারবো, যখন জাস্টিফাই দিই তখন কিন্তু এটা কিছু জায়গায় এমনিও ধরে নেয় দুইটা পাশ মিলানোর জন্য। হ্যাঁ, আমরা এখানে লেফট দিলাম। এখন দেখি, এবার এখানে নরমাল, প্রথমে নরমালটা রাখি, নরমাল। হ্যাঁ, এবার 2 দেই, তাহলে কিছু চেঞ্জ আসে কিনা দেখেন। আসছে। এবার যদি আমরা যদি এই লাইন এবং এই লাইনের মধ্যে যদি একটু গ্যাপটা বাড়া দিতে পারি, এখন এটা পড়তে আরেকটু আরামদায়ক হবে। ওকে, এবার একটু দেখেন লাইন হাইট দেওয়ার জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা কি একটু আমরা বুঝি। একটু সিলেক্ট করি, লাইনটা সিলেক্ট করলে এখানে কিছু কি বোঝা যায়, কতটুকু বর্ডার? আমার এই সিলেক্টটা কতটুকু হয়েছে দেখেন তো। আমার ফন্ট সাইজ হচ্ছে কিছুটা বড় না, দুই দিকেই উপরে নিচে দেখেন, ভালো করে খেয়াল করেন। একটা ফন্টের টেক্সটের ডিফল্ট লাইন হাইট হচ্ছে এতটুকুই, মানে এটা আসলে সবসময় থাকে কি ফন্ট সাইজ হচ্ছে কিছুটা বড়। আপনি সিলেক্ট করলে বুঝতে পারেন, প্রতিটা লাইন সিলেক্ট করেন, সিলেকশনের অংশটা ফন্টের চেয়ে কিছুটা বড় থাকে, এটা হচ্ছে ডিফল্ট লাইন হাইট তার। কিছু কমানো যাবে না? না, কমাতে পারেন, বাড়াতে পারবেন, সেটা যদি আমরা অ্যাপ্লাই করবো, আমাদের প্রপার্টি দিয়ে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এবার দেখেন এটার এখানে একটু এইচ এর উপরে একটু জায়গা আছে না নাকি, একইভাবে কিন্তু এম এর নিচে কিছুটা জায়গা আছে, এই দুইটা গ্যাপ মিলে এখানে একটা লাইন হাইট তৈরি হয়েছে।
যেমন আমরা ওই যে দুইটা এলিমেন্টের মধ্যে মার্জিন দিলে কি নিচে থেকে একটা মার্জিন দিলাম, উপর থেকে একটা মার্জিন দিলাম, মাঝখানে একটা ফাঁকা তৈরি হয়েছে। এখানেও সেম এই কাজটা হচ্ছে। ওকে, আবার এই লাইন হেডটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এটা লাইন হেডটা বাড়াতে পারবো, তখন এটা পড়তে আরেকটু কি আরামদায়ক করতে হবে ইউজারের জন্য। ক্লিয়ার? তাহলে আমাদের কিভাবে লাইন হেডটা মেজারমেন্ট করতে হবে খেয়াল করেন তো একটু। যেহেতু আমরা সিলেক্ট করে দেখতে পাচ্ছি লাইন হাইটটা ফন্ট সাইজ থেকে কিছুটা বড়, তাহলে আমাদেরকে লাইন হাইটটা কিভাবে দিতে হবে কি মনে হয়? নিশ্চয়ই কি ফন্ট সাইজ যেটা থাকবে তার চেয়ে বেশি দিতে হবে লাইন হাইট। ফন্ট সাইজ যেটা থাকবে সেটা থেকে অলরেডি বেশি আছে এখানে। এখন আমরা ফন্ট সাইজ নিলাম মনে করেন যে কি 16 পিক্সেল। এখন যদি আমি লাইন হাইটে 16 পিক্সেল দিই তাহলে তো একটা লাইন হাইটের সাথে লেগে থাকবে। এখানে ফন্ট সাইজ যদি 16 পিক্সেল থাকে আর লাইন হাইটটা তাহলে এখানে ডিফল্ট ধরে রাখতে পারেন 20 পিক্সেল অলরেডি আছে এখানে। 20 পিক্সেল এখানে অলরেডি কিন্তু আছে। তাহলে আমি লাইন হাইটটা বাড়াতে হলে অবশ্যই কি ওই 20 চেয়ে বেশি দিতে হবে। কার তুলনায়? 16 এর তুলনায় 16 রেফারেন্সে বেশি দিতে হবে। এবার আপনার ফন্ট সাইজ মনে করেন হচ্ছে যে আছে হলো ধরে রাখেন 30 পিক্সেল, তাহলে লাইন হাইট কত দিবেন আপনি সেখানে? 40 35 40 যতটা হয় যেরকম ভালো লাগে এরকম একটা মেজারমেন্ট দিবেন। ক্লিয়ার? লাইন হাইট সবসময় কি থাকবে? ফন্ট সাইজের চেয়ে বেশি। এটা অলরেডি বেশি তো ডিফল্টই থাকে, তাহলে আমরা এটা আরেকটু বেশি দিব, তাহলে লাইন হাইটটা ঠিকঠাক মতো আসবে। হ্যাঁ, ওকে ফাইন। আমরা একটা ফন্ট সাইজ দিলাম কত এখানে? 24 পিক্সেল না এখানে? ওকে ফাইন। তাহলে লাইন হাইট এখানে ধরেন যে অলরেডি 30-32 পিক্সেল এখানে অলরেডি আছে। এখানে 35 পিক্সেল দিই, তাহলে দেখেন কিছুটা বড় হয় কিনা? বেশি বড় হয়ে গেছে। বেশি বড় হয়ে গেছে। ওকে ফাইন। 30 কি হইতো না? হুম, 30 দিয়ে দে। আগে থেকে আরেকটা ইজি হয়েছে না মনে হয়? এবার ঠিক আছে। এটা এখানে থাক, পাশে আমরা আরেকটা ওপেন করি, তাহলে বুঝতে পারবো যে কতটা হচ্ছে। চিন্তা ছিল না? হ্যাঁ হ্যাঁ, এখানে ডিফল্ট হয়তো বা আপনার হচ্ছে যে 24 না, এখানে 28 30 মানে ডিফল্টই আছে এখানে। না 26 আছে মেবি। 26 কি 27? আচ্ছা আমরা 28 দিয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা এটা ডিফল্ট। বিসমিল্লাহ। হ্যাঁ, তাহলে 27 আছে। হ্যাঁ 26 কি 27? 27। ওকে ফাইন, কিছুটা বেশি থাকতেছে। আচ্ছা, তাহলে 24 পিক্সেলের জন্য ফন্ট সাইজ লাইন হাইট কত আছে? 27। তার মানে হচ্ছে 3 পিক্সেল বেশি আছে এখানে। হ্যাঁ, এটা সবসময় ডিফল্ট বেশি রাখে। তাহলে আমাদেরকে লেখাটা সুন্দর করতে হলে লাইন হাইটটা অবশ্যই একটু বেশি দিতে হবে, তাহলে 30টা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আর কি। তো এইভাবে লাইন হাইটটা মেজার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এটা কি ফন্ট সাইজ আসলে কত। আমাদের লাইন হাইটটা অবশ্যই বেশি দিতে হবে। এবার যদি আপনি কম যদি দেন, লাইন হাইট মনে করে দিলেন 10, তাহলে কি হবে? এবার একটা উঠে গেছে, পড়া যাবে? এটা একটা স্টাইল। হ্যাঁ, পারলে পরে দেখা হবে এবার এটা। এটা হলো টর্চার। ওকে ঠিক আছে। ওকে ফাইন, নেক্সট। এবার আমরা দেখেন লিখার ফরম্যাটিং এর জন্য অথবা লিখাকে ইউজারের কাছে কি আরামদায়ক করার জন্য, ইজি করার জন্য আমরা কি কি শিখলাম? আমরা কালার দেওয়া শিখলাম, আমরা হচ্ছে কি অ্যালাইনমেন্ট করা শিখলাম, আমরা ডেকোরেশন করা শিখলাম, আমরা ট্রান্সফর্ম করা শিখলাম, আমরা হচ্ছে যে কি ইন্ডেন্টেশন শিখলাম, লেটার স্পেসিং শিখলাম, ওয়ার্ড স্পেসিং শিখলাম, বাকি লাইনার শিখলাম। শ্যাডোটা বাকি আছে, শ্যাডোটা একটু শিখি চলেন। শ্যাডো ছায়া পড়বে। হ্যাঁ, এখানে কি করে দেখি? ছায়া পড়বে। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস, সুন্দর। এটার মধ্যে একটু ছাপ ছাপ থাকতে তাহলে লেখাটা আরো একটু আরাম মানে সুন্দর লাগবে দেখতে। এগুলো নরমালি প্লেন টেক্সটের মধ্যে তেমন একটা ইউজ হয় না। এটা হেডিং এর মধ্যে অথবা কোনো স্পেশাল কোনো টেক্সট থাকে তো এটা আমি আলাদা স্টাইল করে দেখাবো, সেক্ষেত্রে ইউজ হয় আর কি। সাইটেশনের মধ্যে। হ্যাঁ, এখন মনে করেন যে আমি এখানে এটারে করি অথবা একটা এখানে একটা হেডিং রেখে দিই। হ্যাঁ, অনেক হেডিং তো আছে, আর একটা হেডিং এখানে রাখি। আচ্ছা, একটা H1 রাখি, রুলস ব্রেক করতেছি এখানে শেখানোর জন্য। একটা ক্লাস দিয়ে রাখি, ওরে নাম দিচ্ছে হেডিং, HEADN হেডিং। হ্যাঁ, এটা ভুল হইতেছে কেন? এটা ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওটা ডিফল্ট দিয়ে একটা যাই। ওইটা কেউ থেকে পাচ্ছে বলেন তো? জন্মটা ছিল H1 নামে একটা ফিল্টার আছে অলরেডি। আরেকটা আছে অলরেডি। এটা ওইটারে কি এটা যা আছে সব উজাড় করে দিয়ে দিচ্ছে। এটা তো সব উজাড় করে দিয়ে দিচ্ছে এটারে। সব বলে যা সব নিয়ে নে সব তোর। তাহলে এখানে কি করা যায়? এটা নিরীহ প্রাণী কে আছে? ক্লাস দিয়ে কল করেন নাই? কল করলে হচ্ছে যে H1 তো সবার জন্য, H1 টা সবার জন্য। রিডিং ফ্লো ভুলে গেছেন? ওভাররাইড তো হয় স্যার না। পি দিয়ে করেন। পি তো একটা আছে, ওটা কি পিডি নাই? ওই যে এগুলো সব ওটার মধ্যে ঢুকে যাবে।
তাহলে নিরূপণে লাগবে একটা, হ্যাঁ? নিরীহ প্রাণ দরকার। আপাতত এটা দিয়ে দিলাম, এটা দিয়ে ফন্ট সাইজ দিয়ে দুটো একটা বড় করে, ফন্ট সাইজ 30 পিক্সেল এটা থাক, জি ওকে। হ্যাঁ, এটা তো ফাঁকা কেন? এটা স্যার মাঝখানে নিয়ে আসেন। মার্জিন 0 পিক্সেল, টেক্সট লাইন, জি জি এটা ধরে রাখতে দেখতেছেন না, এই যে এটা বিশাল একটা গ্যাপ ধরে রাখছিল, উপরে যে একটু রাখবো 10 পিক্সেল রাখি আর সব 0 করে দিই। ঠিক আছে না? আর একটু বাড়লে আর একটু ভালো লাগবে। এবার ঠিক আছে, ওকে। এবার যেটা করতে চাচ্ছিলাম যে কি টেক্সট লাইন না, শ্যাডো। শ্যাডো এখানে দেখেন কয়েকটা ভ্যালু আছে, একটা, দুইটা, তিনটা, চারটা ভ্যালু আছে। চারটা ভ্যালুর কাজ চারটা। প্রথম একটা ভ্যালুর কাজ করবো হচ্ছে যে আমার সে যে শ্যাডোটা দিচ্ছি এটা কি ডানে যাবে না বামে যাবে, শ্যাডোটা কি ডানে দিবে না বামে দিব, ছায়া কিন্তু একদিন একসময় একই দিকে পড়ে। এরপরে শ্যাডোটা হচ্ছে কি, শ্যাডোটা কি আমার যে কন্টেন্ট উপরে যাবে না নিচে যাবে, কোন দিকে যাবে। দেন যে শ্যাডো মানে আমার ইউনিটটা আছে এটা বোঝাচ্ছে হচ্ছে শ্যাডোটা কতটুকু অপাসিটি কতটুকু থাকে, মানে কতটুকু ঝাপসা হবে বা কতটুকু এটারে হালকা বা গাঢ়, কতটুকু হালকা হচ্ছে বা কতটুকু গাঢ় হচ্ছে, ওকে এটা বোঝাবে। আর এরপরটা কি শ্যাডোটা কোন কালারের হবে। ক্লিয়ার? তিনটা ভ্যালু, তিনটা ভ্যালু আমরা একটু করে করে বুঝি চলেন। প্রথমে একটা ভ্যালু আছে আমাদের এখানে, আমরা যদি কই এখানে আমরা দিব টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো, ওকে। প্রথমে যে ভ্যালুটা দিব এটা হচ্ছে বুঝাবে যে কি আমি একটা কালার দিয়ে রাখি এখানে অলরেডি, হ্যাঁ। একটা ভ্যালু দিলে সেটা বুঝাবে কি এটা কোন দিকে যাবে, ডানে না বামে, এখন কিছু বোঝাচ্ছে না, উপায় নেই তার কাছে, আরো লাগবে তার, হ্যাঁ। এরপরে যে ভ্যালুটা আমরা দিব সেটা বুঝাবে কি উপরে যাবে নিচে যাবে, কোন দিকে যাবে, দেন দিলাম 10 পিক্সেল। এরপরে যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে যে এই যে আমরা একটা কি কালার দিলাম এটা কতটুকু হালকা হবে কতটুকু গাঢ়, মানে লাইট বা ডার্ক, লাইট বা ডার্ক, ডিপ বা লাইট কি রকম হবে, দিলাম 10 পিক্সেল। স্যার কমান ওকে ঠিক আছে, আর দেখছো হয় কিনা দেখেন। আর একটা টুকু আমরা কমে বাড়াই, এখানে 10 দিলাম না, 10 দিয়ে এটা মাঝেরটা কি বললাম উপরে যাবে না নিচে যাবে, নিচে গেলে পজিটিভ দিলাম কি -10 উপরে, ঠিক আছে। এটা বলছিলাম কি কতটুকু ডিপ হবে কতটুকু লাইট হবে, ওকে। এখন হচ্ছে যে এটা আসলে ডিপ আছে, ডিপ এখানে হচ্ছে ডিপটা হচ্ছে এসির মতো আর কি, কমানো বাড়ানো বুঝি না আমরা, জিনিসটা অনেকটা এরকম। এখানে যদি আমি এটা কমাই দেই, যদি করে দেই হলো যে 1 পিক্সেল, তাহলে দুইটাই প্রায় একই রকম, একই রকম। ঠিক আছে। সংখ্যাটা বাড়লে এটার হচ্ছে যে এটা জাপসাটা বাড়বে, পেটটা বাড়বে, হ্যাঁ। 5 দিই, ওকে। বা হচ্ছে যে এখানে 3 to 4 দিতে পারেন কিছু একটা, যেটা ভালো লাগে, হ্যাঁ। নেগেটিভ না, এখানে নেগেটিভ ভ্যালু দেওয়ার দরকার নাই তো আপনার, নেগেটিভ দিবেন এগুলোর মধ্যে। এবার এটা কোন দিকে আছে, লেফট টু রাইট, ডানে আমরা যদি এখানে দিয়ে দিই মাইনাস, তাহলে রাইট টু লেফট, ক্লিয়ার। কথা এখানে আরেকটু কমাইতে পারি আমরা, এটা 6 করে দিতে পারি, এটারও 6 করে দিতে পারি, অথবা এটারে আরেকটু কাছাকাছি আনতে পারি, 3 4, মানে যেটা সুন্দর লাগে আর কি, ভালো একটা চলে আসছে। এটা মাইনাস ভ্যালুটা ফেলে দিলে আরো ভালো লাগবে, ঠিক আছে। সুন্দর একটা শেড চলে আসছে এখানে, ওকে। এটা হচ্ছে কি টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো এরকম হচ্ছে যে স্পেশাল কেসে দেওয়া হবে, আমি যদি পুরো এর মধ্যে দিয়ে রাখি তাহলে জিনিসটা এতটা ভালো লাগবে না, জাস্ট শেখানোর জন্য শেখা আর কি। ক্লিয়ার টেক্সট শ্যাডোটা, ওকে। এই যে টেক্সটকে আমাদেরকে সুন্দর করার জন্য, সহজে পড়ার উপযোগী করার জন্য, রিডেবল করার জন্য, ইউজারের জন্য আরামদায়ক করার জন্য, হ্যাঁ, যত কাজ করলাম না এই কাজগুলোকে এক কথায় বলা হয় টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, হ্যাঁ, ওকে। আমরা যদি গুগলে একটা সার্চ করে টাইপোগ্রাফি লিখে, ওকে, এর একটা সংজ্ঞা আছে, একটু এটা পড়েন, বিদেশ কারা কারা জানেন, এটা একটু পড়েন, পরে একটু বুঝান কি আছে এখানে। Typography is the art and technique of arranging type to make written language legible, readable, সবাই পড়েন এটা। when displayed, the arrangement of type rules, syllable, typefaces, consonants, letters, spaces, of letters.
জি স্যার, খুবই এটা সবার বুঝা গেল তাই না কি বলছে? স্যার এখানে বলছে যে টাইপোগ্রাফি একটা আর্ট এবং টেকনিক, হ্যাঁ যেটা আমাদেরকে শিখায় যে কিভাবে লেখাটাকে আরো বেশি সুন্দর রাখা যাবে। হ্যাঁ এখানে বোঝাচ্ছে যে এটাকে রিডেবল করার জন্য এবং এটাকে আরো বেশি অ্যাপিলিং দেখানোর জন্য এখানে নানান ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যাঁ। যেমন হইতেছে টাইপ Typeface, ফেসেস, পয়েন্ট সাইজেস, লেংথ, লাইন স্পেসেস, Letter spacing. and letter spacing, as well as adjusting the space আমরা between যেগুলো শিখে pairs of আসলাম letters. ওই জিনিসগুলাই, ঠিক আছে? আমরা কি কি শিখে আসলাম? প্রথম টাইপফেস হচ্ছে ওই যে কাস্টম ফন্টটা, যেটা আমরা দেখালাম ওয়ার্ডে যে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারতেছি। কাস্টম ফন্ট ইউজ করে আমরা শিখবো। এরপর আর কি ফন্ট সাইজ, মানে কি ওই যে ফন্ট সাইজ যেটা আমরা পিক্সেল দিয়ে করতেছিলাম, ফন্ট সাইজ এত পিক্সেল এরকম। লাইন লেন্থ, লাইন হাইটটা, লাইন স্পেসিং, হ্যাঁ, লেটার স্পেসিং। তারপর হচ্ছে যে আমাদের যে ওয়ার্ড বা লেটারগুলোর মাঝে কি স্পেস, এগুলো আমরা মেনটেন করে অ্যারেঞ্জমেন্ট করে আমরা কি টাইপোগ্রাফিটা ঠিক রাখতে পারি। টাইপোগ্রাফি কি ইউজারের জন্য কি আমরা একটা টেক্সটকে, একটা আর্টিকেল কত সুন্দরভাবে কি আমরা রিডেবল করে রাখতে পারতেছি, অ্যাপিলিং করে রাখতেছি, মানে আবেদনময়ী আর কি, যেটাকে সহজভাবে বলা যায়। আমি লিখে দেখলে তার পড়তে ভালো লাগবে। ওকে, লিখে দেখে যে আমরা যে গুগলে দেখেন কত লিখে এখানে আসতেছে দেখেন, এটা দেখে কিন্তু আমাদের বিরক্ত লাগে না। আমরা ইনফরমেশনগুলো পড়ার ট্রাই করতেছি, আমরা টেক্সটটা ছোট তাও ট্রাই করতেছি, কিন্তু এটা অনেকটা ক্লিয়ার লেখাগুলো। আমাদের আর্টিকেলগুলো এইভাবে রাখতে হবে, টাইপোগ্রাফিটা সবসময় রাখতে হবে। এটা একটা কি, এটা টেকনিক, এটা একটা আর্ট। খেয়াল থাকবে? ওকে, তাহলে আমরা টেক্সটকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য, ম্যানেজ করার জন্য অনেক কিছু শিখে বললাম। এরপর আছে একটা কাস্টম ফন্ট। কাস্টম ফন্টটা আজকে আর শিখবো না। জি জি, হ্যাঁ বানাতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, এবার এখানে একটা দেখি, হ্যাঁ, ফন্ট সাইজ আমরা অলরেডি এখানে কিভাবে পাচ্ছিলাম, পিক্সেল দিয়ে পাচ্ছিলাম বা আরএম দিয়ে পাচ্ছিলাম, ওটা এখানে থাক। এটা এখানে অনেকগুলো ভ্যালু সাপোর্ট করে, বাট আমরা আর অন্য কোনো ভ্যালুতে গেলাম না। আমরা একটা আছে ফন্ট স্টাইল। আমরা হচ্ছে যে যখন আমরা ফরম্যাট টেক্সট শিখছিলাম, আমরা নরমাল একটা ফন্টকে ইটালিক করতে পারতেছিলাম না আই দিয়ে। নরমাল একটা ফন্টকে আমরা কি আন্ডারলাইন নিয়ে আসতে পারতেছিলাম, ওভারলাইন নিয়ে আসতে পারছিলাম, মাঝখান দিয়ে আবার কি কেটে দিতে পারতেছিলাম। ওই কাজগুলোকে আমরা বলতেছি কি ফন্ট স্টাইল বলতেছি। এখন এখানে দেখেন, মনে করেন যে একটা ফন্ট আছে ইটালিক, আপনি ওখানে লিখে দিলেন ফন্ট স্টাইল নরমাল, তাহলে সেটা নরমাল হয়ে যাবে, মানে ইটালিক থাকবে না, সোজা হয়ে যাবে। একটা লেখা আছে ধরেন ইটালিক বাঁকা অবস্থায়, সেটাকে আপনি বলে দিলেন কি নরমাল। আবার একটা টেক্সট আছে মনে করেন এটা নরমাল, সেখানে লিখে দিলাম ফন্ট স্টাইল কি ইটালিক, তাহলে এটা কি বাঁকা হয়ে যাবে। একইভাবে অবলিক, এই তিনটা আমরা ইউজ করতে পারবো। ওকে, এবার ফন্ট ওয়েট বলতে কি বুঝি আমরা নরমালি? ওজন, যার ওজন বেশি নাকি ওজন। এখানে হচ্ছে মোটা চিকন। আমরা যে ফন্ট ওয়েট নরমাল বলি, তাহলে হচ্ছে একটা, এই যে এখানে আমাদের টেক্সটগুলো দেখেন, H1 বা H4 লেখাগুলো মোটা না তুলনামূলকভাবে পি এর তুলনায়, নাকি? এটা হচ্ছে ফন্ট ওয়েট। আমরা যদি চাই যে এখানে এসে যদি লিখে দিই ফন্ট ওয়েট নরমাল, তাহলে দেখবেন যে H6 যেটা আছে এটা হচ্ছে কি পি এর মতো নরমাল হয়ে যাবে। ওকে, আবার পি যেটা আছে এটার মধ্যে যদি লিখে দিই ফন্ট ওয়েট বোল্ড, তাহলে এটা এইচ এর মতো মোটা হয়ে যাবে, হেডের মতো মোটা হয়ে যাবে। অথবা আমরা চাইলে যে কোনো এলিমেন্টে এইচ এর রূপে রূপান্তর করতে পারি, আবার যে কোনো হেডিং এ আমরা কি নরমাল টেক্সটের রূপে রূপান্তর করতে পারি। এটা খুবই ইজি, এই প্রপার্টিগুলো খেয়াল রাখলে হবে। এটা হচ্ছে কি কি পাচ্ছি আমরা এখানে? জি, HTML হচ্ছে আমাদের স্ট্রাকচার পার্ট, এটা হচ্ছে আমাদের ডিজাইন পার্ট। এখন হচ্ছে আপনার একটা ইয়ার মধ্যে আপনি অনেক ধরনের ক্যানভাসের মধ্যে অনেক ডিজাইন করতে পারেন আপনি, ঠিক আছে? এই ডিজাইনগুলো আমরা শিখতেছি। এবার আপনি যেখানে যে ডিজাইনটা প্রয়োজন সেখানে সেই ডিজাইনটা ইউজ করবেন। আমি যদি চাই HTML দিয়ে করতে, মনে পড়তেছে না, যেটা প্রয়োজন আপনি সেটা ইউজ করবেন। মানে স্ট্রাকচারটা আপনার এখানে আপনি একটা যদি ঘর বানাতে আপনার স্ট্রাকচারটা আপনি ইট দিয়ে তো করবেন, না, এটা যেমন এই যে ইটালিকের যে হুম, জিনিসটা হুম, আছে, right. আমাদের HTML ইটালিকের আলাদা একটা মানে আছে। এই আছে, হ্যাঁ রাইট। এখন মানে কি করব? এখন হচ্ছে হ্যাঁ, ওনার কোশ্চেন হচ্ছে যে আমার তো ইটালিক করার জন্য আমার আই ট্যাগই আছে বা ইএম ট্যাগই আছে, তাহলে আমি এটা কেন ইউজ করতেছি? এটা হচ্ছে যে ওই যে বললাম যে কোন একটা টেক্সটে ডিফল্ট আপনার কি বাঁকা চলে আসতেছে, হ্যাঁ, তখন আপনার দরকার হলো কি এটারে সোজা করা, তখন আপনি এটা ইউজ করবেন। আবার কোন একটা টেক্সটকে আপনার কি বাই ডিফল্ট এটা কি সোজা আসতেছে, এটা আপনার দরকার হলো বাঁকা করার, তখন আপনি চাইলে যে না আমি আই ইউজ না করে আমি এটা ইউজ করবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা সেটাকে এখান থেকে ফাংশন নাম্বার করে দেব আমরা এখানে, এরকম আর বিষয়টা। হ্যাঁ, ওই স্পেন, এটার মধ্যে স্পেনের মধ্যে নিয়ে আসবেন ওটারে, অথবা ওখানে আই ট্যাগ ইউজ করে দিবেন, শেষ হয়ে গেল। ওকে, এটা আরেকটা ভালো সলিউশন যে আমার যদি জিনিসটা একটা পার্টের দরকার হয় তখন আমি কোনো সিএস না ইউজ করে এখানে ফরম্যাট ট্যাগগুলো ইউজ করে দিলাম, শেষ।
আবার পুরো একটা দুনিয়ার একসাথে ধরে ইয়ে করে ফেলো, তখন আমরা হচ্ছে যে সিসি চলে আসলাম। হ্যাঁ, ওকে। ফন্ট রেট আমরা পাচ্ছি কি নরমাল, বোল্ড, বোল্ডার, লাইটার। আরেকটা কি আছে নাম্বার। নাম যেখানে দেখবেন এরকম নাম্বার, নাম্বার মানে হচ্ছে কি 1 পিক্সেল, 2 পিক্সেল, 1 আরএম, 2 আরএম। আমরা যদি ফন্ট রেট 600 তাহলে মোটা, ফন্ট রেট ফন্ট রেটের সাথে পিক্সেল পিক্সেল হবে না, একদম অ্যাকুরেট নাম্বারটা, শুধু নাম্বার। শুধু নাম্বার, রাইট। আমরা যদি দেই যে ফন্ট ওয়েট 400 তাহলে এটা হবে নরমাল, যদি দিই ফন্ট ওয়েট 800 তাহলে বোল্ডার, ফন্ট ওয়েট 600 বোল্ড, এরকম এক্সাক্ট নাম্বার না এক্সাক্ট নাম্বার, এক্সাক্ট নাম্বার। মানে নরমাল হ্যাঁ। ছিল 40% দেওয়া। আমরা যেখানে যদি দেই দেখেন ফন্ট ওয়েট এটা কি পি না 600, হ্যাঁ, তাহলে দেখুন বোল্ড, কোন চেঞ্জ আছে? না, কোন চেঞ্জ নাই। চেঞ্জ নেই বললাম। হ্যাঁ, বোল্ডই আছে। এখানে যদি নরমাল এখানে দিলাম ধরেন 400, কোন চেঞ্জ আছে? নাই, ঠিক আছে। আবার আরেকটা আছে 800, এখানে কোন চেঞ্জ নাই, এটা চেঞ্জ হবে। এগুলো অনেক সময় হচ্ছে যে আমাদের ফন্টের উপর ডিপেন্ড করে, ফন্টের ক্যাপাসিটির উপরে। ও কি আসলে যেটা আমরা দিচ্ছি এটা নিতে পারবে কিনা, ফন্টের ক্যাপাসিটি আছে একটা। না, এখানে পিক্সেল লাগবে না, ফন্ট ওয়েটের ক্ষেত্রে পিক্সেল দরকার নাই। হ্যাঁ, ফন্টের ক্যাপাসিটি আছে, আমরা ক্যাপাসিটিটা দেখে আসি। দুনিয়ার ফন্ট আছে এখানে, ফ্রি হয়ে গেল। দেখেন 100 একরকম, তারপরে 300 একটু মোটা, দেখছেন, তারপরে হচ্ছে 400 আরেকটু মোটা, রেগুলার 500 আরেকটু মোটা, তার 700 আরো মোটা, 900 আরো মোটা, ঠিক আছে। মানে এগুলো ফন্টের ক্যাপাসিটি। এখন আমি যদি এখান থেকে এই ফন্টটা ইউজ করি, এই ফন্টটা ইউজ করি, এটা হয়তো বা সর্বোচ্চ আমাকে 600 পর্যন্ত সাপোর্ট দিতে পারে, কিন্তু 700 800 সাপোর্ট দিবে না, আর মোটা হবে না আর কি। মানে সবগুলোর একটা ক্যাপাসিটি থাকবে ফন্টের, তাহলে দিলে আপনি নিতে পারবে না। ওকে, এগুলো আমরা পরে বুঝবো, পরে স্টেপ, এগুলো এখন দরকার নেই। এখন যা কিছু বুঝলাম এগুলো ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। আর ইনহেরিটটা বলেন না। দিদি ইনহেরিট লাস্ট। স্যার ইনহেরিট হ্যাঁ ওরা বলবো পরে, এটা আমাদের টেমপ্লেট করার সময় এগুলা বুঝতে পারবো, এখন একটা ঝামেলা আছে। নরমালি ইনহেরিটেশন বলতে হচ্ছে বোঝায় যে উত্তরাধিকার সূত্রে পাওয়া, ঠিক আছে। যেটা ছিল সেটা। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা। হ্যাঁ, মনে করা হচ্ছে যে এখানে আমার একটা আর্টিকেল আছে, এটা কালার হচ্ছে কি ব্ল্যাক, আর এটার মধ্যে একটা বাচ্চা বের করলাম মাঝখানে স্পেন দিয়ে, বা সামহাও একটা বাচ্চা বের করলাম এতটুকু। হ্যাঁ, ওটার হচ্ছে বাই ডিফল্ট কালার চলে আসছে রেড বা কিছু একটা। ওইখানে যদি আমি কালার, যদি ফন্ট কালার যদি ইনহেরিট দিয়ে দিই, তাহলে প্যারেন্টের যে কালার আছে সেই কালারটা এটার মধ্যে অ্যাবজর্ব করে নিয়ে নিবে, এরকম, ঠিক আছে। এরপর হচ্ছে যে মনে করেন এখানে কই আছে ইনহেরিট, আবার কই যেদিন দেখলাম এখানে। হ্যাঁ, ফন্ট ওয়েট কই গেল? হ্যাঁ, তো ফন্ট ওয়েট ইনহেরিট। হ্যাঁ, এখন মনে করেন যে এই পি এর আমার এ আছে হচ্ছে ধরো ফন্ট ওয়েটের 400, এটার মাঝে কিছু একটা দিলাম তার ফন্ট আরো বেশি, আমি যেখানে ইনহেরিট দিয়ে দিই তাহলে এটা থেকে ডিফল্ট এটা ধরে নিয়ে আসবে। ইনহেরিটের কাজ হচ্ছে এরকম, ঠিক আছে। ওকে, আসলে এটা ক্লিয়ার। এগুলো হচ্ছে যে টেমপ্লেটের ক্ষেত্রে বেশি ইউজ হয়, টেমপ্লেট তৈরি করার সময়, বাট সিনারিওতে ক্লিয়ার নাকি? ওকে, আর কি আছে আমরা একটু দেখি। এবার হচ্ছে আইকন আছে, আইকন আমরা একটু পরে শিখবো। আইকন আর হচ্ছে কাস্টম একদিন শিখবো আমরা, ওই যে কাস্টম ফন্টটা আমরা একদিন শিখবো, আজকে পেঁচাবো না এটা নিয়ে। বেশি পরে যাবে একটু বেশি। কালকেই। আচ্ছা, এবার এগুলো একটু দেখি। হ্যাঁ, আমরা ইউএল ওয়েল শিখছিলাম না? ওকে, আমি হচ্ছে অনেক কিছু একসাথে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা একটা আগানোর জন্য। এগুলো আপনারা প্লিজ বাসায় গিয়ে সবগুলো অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই না গেলে থাকবে না। আমি যখন হচ্ছে টেমপ্লেট করবো জাস্ট হচ্ছে যে মানে সব ছুটে যাবে, তাহলে ছুটে যাবে সবগুলো, এর প্রপার্টি গুলো এগুলারে খেয়ে ফেলতে হবে যা আছে। ওকে, ওয়েল ইউএল আমরা যখন ওয়েল করি বা ইউএল করি, যাই করি না কেন, এটার মধ্যে ওয়েল করলে কি আসে 1 2 3 4 বা হচ্ছে নাম্বারিং সিস্টেম আছে, যেখানে এটা নিয়ে আসতে পারি আমরা। ইউএল করলে যেখানে একটা কি আমরা বুলেট বা হচ্ছে সিম্বল টাইপের কিছু নিয়ে আসতে পারি। আমরা চাইলে এগুলো আনতে পারি, চাইলে রিমুভ করতে পারি, চাইলে ইমেজও ইউজ করতে পারি। সেটা কিভাবে? ফন্ট লিস্ট স্টাইল টাইপ অথবা শুধু লিস্ট স্টাইল, প্রপার্টি লিস্ট স্টাইল টাইপ অথবা শুধু কি স্টাইল দিয়ে আমরা যদি সার্কেল দেই তাহলে সার্কেল হয়ে যাবে। এখানে আর কি এসটিএমএল এর দরকার হবে না, এসটিএমএল দিয়ে শুধু ওয়েল ইউএল দিয়ে দিলাম, শেষ। ওটার মধ্যে যে স্টাইল গুলো আসবে সেগুলো আমরা দিব সিএসএস দিয়ে। ইউজ করবো কি লিস্ট স্টাইল অথবা লিস্ট টাইপ। যদি সার্কেল দিই সার্কেল আসবে, স্কয়ার দিলে স্কয়ার আসবে, নাম্বার আপার এগুলো দিলে এগুলো আসবে, আর যদি ওই যে 1 2 3 4 এবিসিডি দিয়ে ওগুলাই চলে আসবে। আর চাইলে আমরা ইমেজ ইউজ করতে পারবো। নরমালি আমরা সিএসএস এ ইমেজ কিভাবে নেই, ইউআরএল দিয়ে না, সেম টু সেম কাজটা এখানে জাস্ট আগে দিয়ে বলবো প্রপার্টি হিসেবে কি লিস্ট স্টাইল ইমেজ, আর বাদ বাকিটা
ওই আগের মতোই। লিস্টে ওটুকু মধ্যে ছবি দিতে চাই ওই বলতে বুলেট যতটুকু আসে না, ওই অতটুকু এরিয়ার মধ্যে ইমেজটা আসবে। তাহলে সেন্টু লোগো দিলাম হ্যাঁ দেন দেন, আমি একটু করে চলেন দেখি। সার্কেল থেকে বড় করে এই যাগুলো শিখলাম না, এগুলা দিয়ে সুন্দর টেমপ্লেট করে ফেলা যাবে, আর লাগবে না। এগুলা দিয়ে খাই বেড়ে বাঁচতে পারবে। ঠিক আছে, হ্যাঁ এগুলো, হ্যাঁ মেজার পার্ট, রাইট। আচ্ছা আচ্ছা, আমরা একটা ইউএল দিলাম, একটা এলআই দিলাম। এই যারা গল্প করতেছেন দাঁড়ান, 5 মিনিট পরে দিলাম হচ্ছে মনে করেন হোম, এটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, হোম। তারপরে কি থাকে? হোমের পরে বাসা থাকে, বাড়ি থাকে নাকি? অ্যাবাউট থাকতে পারে, হ্যাঁ। তারপরে হচ্ছে গ্যালারি থাকতে পারে, লাস্ট টাইম থাকতে পারে কন্ট্যাক্ট। এগুলো ডিফল্ট, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলো ডিফল্ট। এগুলো মাঝখানে চলে আসতে পারে, সব চলে আসতে পারে কখনো, ই কমার্স সাইট সব নাকি? ওকে, চেহারা দেখি কেমন আসে, এরকম একটা চেহারা। এবার এখানে যে ইউএলটা আছে, চলেন নরমালি এলআই এর মধ্যে হচ্ছে যে অ্যাস্টেল গুলো আসে এলআই এর মধ্যে, এক একটা এলআই মানে কি এরকম একটা অ্যাস্টেল আসতেছে। ওকে, আর যেটা আমরা ওয়েল করে দিই, তাহলে বাই ডিফল্ট 1 2 3, নো প্রবলেম, যাই আসুক, এটা আমাদের ম্যাটার না আমাদের জন্য। আমরা একটু এখানে আসলাম এবার, হ্যাঁ ইউএল, আমরা এলআই ধরলাম, লিস্ট স্টাইল, টাইপ দিলেও হবে, না দিলেও হবে, মানে এটা এভাবে লিখলেও কাজ করবে। ওকে, আবার এভাবে লিখলেও কাজ করবে, একই কথা। দুইটাই যেটা ইচ্ছে ওটা দিতে পারেন, মানে দুইটাই সেম কাজ করবে, সেম। জি, এটা তো লিখে কম, এটা লিখেন একদিন পরে বললেন এটা কাজ করে কিন্তু করা যাবে কই। অন্যদিন বলে না কাজ করলে করা ও যাবে আচ্ছা, না এখন করা যাবে, হ্যাঁ ছেড়ে দিলাম। আর কি দিলাম? কি আপার রোমান, এটা ছিল কিন্তু কি আনঅর্ডার লিস্ট, কিন্তু হয়ে গেছে কি এখন এটা করা যাবে না। ঠিক আছে, তারে ধর বাই ডিফল্ট যে মানে এটা আসছিল কি আসলে আননাম্বারিং এর জন্য, মানে সিরিয়ালাইজ জন্য এটা আসে নাই, তাহলে এটারে কি সিরিয়ালাইজ করার চেষ্টা করার দরকার নাই। আপনি যদি সিরিয়ালাইজের দরকারি হয়, এখানে আপনি ওয়েল ইউজ করেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইউজ করতে পারবো কোনগুলা, এই টাইপের জিনিসগুলা, স্কয়ার, সার্কেল, ডিস্ক, অনেক কিছু দেখছিলাম না ওগুলা, বক্স, হ্যাঁ ওকে। তাহলে এগুলো আমরা বুঝি। আর যে এটাতে ওয়েল হয়, এটা কি নাম্বারিং মানে অর্ডার লিস্ট, তাহলে আমরা এখানে এগুলো ইউজ করতে পারবো, নো প্রবলেম। এটার মানে হচ্ছে কি আমরা চাইলে এই প্রপার্টিটা দিয়ে আর এখানে ভ্যালুগুলা ইউজ করে ওয়েল ইউএল এর কি আমরা এই আইকনগুলা বা নাম্বারিং গুলা চেঞ্জ করতে পারবো। ওকে, এটা আমরা সিএসএস দিয়ে শুধু এসটিএমএল দিয়ে কিভাবে করতাম খেয়াল আছে? এইভাবে করতাম না শুধু এসটিএমএল দিয়ে, এখন আমাদের শুধু এসটিএমএলটা আর কি লাগতেছে না, আমরা সিএসএস দিয়ে করে ফেলতে পারি। এবার আরেকটা পয়েন্টে আসি, আপনার এগুলোর দরকার নাই, এগুলো চাচ্ছেন না, তাহলে কি করবেন? এগুলো যদি না চান, প্রথম কথা হচ্ছে যদি এগুলো না চান, তাহলে আপনি নাম্বারিং দিলেন কেন? নাম্বারিং দিলে এগুলো লাগবে, নাহলে মানুষ গুনবে কিভাবে? যদি আপনি এগুলো না চান, সেখানে হয়ে আছে দাঁড়া। হ্যাঁ, প্রথম কথা যদি এগুলো না চান, আপনি নাম্বারিং দিবেন না, প্রথম স্টেপ হচ্ছে এটা। এরপরও যদি এগুলো না চান, তাহলে এখানে লিখে দেবেন কি নান। এগুলো বলতে কি ওই যে বুলেট গুলো আর কি, না চলে গেছে, শেষ। ওকে, ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, বললাম প্রথম স্টেপ হচ্ছে এসটিএমএল থেকে আপনি কি চাচ্ছেন, আপনি কি নাম্বারিং লিস্ট চাচ্ছেন নাকি নাম্বারিং ছাড়া লিস্ট চাচ্ছেন? নাম্বারিং লিস্ট চাইলে ওয়েল, কোনো বিকল্প নেই, শেষ। আর যদি নাম্বারিং ছাড়া লিস্ট চান, তাহলে কি ইউএল। এরপরে যদি আপনি এরকম চান আমি ওইখানে কি নাম্বারিংও দেখবো না, আমি ওইখানে কি কোনো আইকন টাইকনও দেখবো না, তাহলে প্রথম কথা হচ্ছে আপনি নাম্বারিং ইউজ করবেন না, ইউজ করবেন কি ইউএলটা ইউজ করবেন। নাম্বারিং বলতে কি ওয়েল ইউজ করবেন, আমরা ইউজ করবো কি ইউএল ইউজ করবো। হ্যাঁ, ইউএল যদি ইউজ করি তাহলে তারা নাম দিয়ে দিবে, কোনো আফসোস নেই, দুঃখ নেই, শেষ চলে যাবে, শেষ চলে গেছে। এবার যদি বলেন যে না আমি ইউজ করবো ইমেজ ইউজ করলে একই কথা, আপনি 1 2 ইউজ মানে ওয়েল ইউজ করবেন না, আপনি ইউজ করবেন কি ইউএল। ওকে, ওইটা সবসময় সেভ, ওইটা ওইখানে আপনি যখনই নাম্বারিং দরকার হবে তখনই ওয়েল, আর বাদ বাকি যা আছে সবকিছু যাবে কার কাছে? ইউএল এর কাছে।
লিসা স্টাইল ইমেজ, ওকে, তারপরে ইউআরএল দিলে হয়ে যাবে। আমরা এখানে একটু লিসা স্টাইলের মধ্যে ট্রাই করি। ইউআরএল এটা কি হচ্ছে বুঝলেন, মানে এটা শর্ট হ্যান্ড। ডটার স্ল্যাশ সিএস ফোল্ডার থেকে বের হলাম, সিএস ফোল্ডারে ঢুকলাম, আর ভিতরে কিছু আছে কিনা দেখে আসি দাঁড়ান। সাথে ছোট আইকন আর ইয়াটাই নেন, কার মিরাজটাই নেন। মিরাজ নিয়ে দেন, মিরাজ আরো ছোট করে দাঁড়ান, বেসার রাস্তা এমনি খারাপ, আচ্ছা, ছোট করতে করতে আর কত ছোট করবে? বিফিল এমনি দিনকাল ভালো যেতেছে না। এর বুলেট গুলো ছোট ছিল না, বুলেট গুলো এ বড় দিলে কিন্তু ও কিন্তু জিনিসটা মানে ম্যাচ করতে পারবে না। যাবে, সেটার সিস্টেম আছে পরে, আগে আপাতত যা আছে ওটা দিয়ে আমরা ট্রাই করি। হ্যাঁ, ছোট একটা আইকন নিলাম। হ্যাঁ, এটার নাম কি? এটার মিরাজ জেফেজি। মিরাজ জুনিয়র। নরমালি যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম সেম টু সেম প্রসেস না? আর কিছু আছে? চলে আসছে? জোস জিনিস। ওকে, মিরাজ শেষ। ছোট ভার্সন। তাহলে জিনিসটা ভালো না? আর হচ্ছে বুলেট মুলেটের আর দরকার নাই। এখন থেকে আমরা ছবি ইউজ করব। এবার আপনি একটা ইয়ে করেন তো, অ্যারো আইকন পিএনজি। হ্যাঁ, দাঁড়ান, এখন অনেক কাজ আছে, আর তো খুশি হওয়ার কিছু নাই। আচ্ছা, ফেসবুক নিয়ে আসুন, ফেসবুকের একটা link। ছোট সুন্দর কিছু তো পাচ্ছি না, সবগুলো এদিকে ফিরানো কেন? আচ্ছা, এইটা নেই বা এটা নেই। হ্যাঁ, যেটা ভালো লাগে আর কি। পিছনে ট্রান্সপারেন্ট দেওয়া নাকি ভালো হবে নাকি মানে ট্রান্সপারেন্ট দিলে ভালো, ট্রান্সপারেন্ট দিবে না এরা আমাদেরকে। কপিরাইট আছে। এগুলো ভালো জিনিস, এই যে এতদিন জিনিস এতদিন আমরা যা শিখছি সবই ভালো জিনিস শিখছি, এখন একটা জিনিস নিচ্ছি, ওটা খারাপ নিবো কেন? ওটা ভালো নিবো, দাঁড়ান। কিন্তু এটাকে দিবে কিনা কে জানে? দিবে 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 স্যার। এগুলো ফ্রি, সবই ফ্রি। আবার যদি বলে ও আমাকে অ্যাকাউন্ট লিংক করতে করাই হয় দেখার ওফ, দেন ইয়াতে ইমেজ নিলাম, ইমেজে গেলে দাঁড়ান। ডিসক্রিপশন নিয়ে নিন। সিনিয়র নিলে ইয়া চলে আসবে। ফন্ডের সময় গেলে আরেকদিন লাগবে, যে ওটাকে ভুলে যাচ্ছেন, কারণ আরেকদিন শিখতে হবে। এখন আমরা শিখবো না পরে, এলে বলে আরো আছে, দেখেন সার্ভারটা। যাই হোক, আসছে স্যার, এক গাদা আইকন আসছে। মানে সুখ দিবে না কেউ, এটা হলো কথা। বাদ দেন, যা শিখাতে চাইছিলাম হবে না। ফ্রিটারে ধরছে, ফ্রি অ্যারো পেনজি এখন। ওকে, ফাইন, বাইরে বাই। এটাই আসবে। আচ্ছা, যা আছে কপাল, এটা নেই। আসলো না? ওকে, ফাইন। এটা কোথায় আছে আমরা জানি না, এটা কোথায় আছে? ইমেজের মধ্যে হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যারো, আর এক্সটেনশন হচ্ছে কি ডট পিএনজি। পিএনজি। শেষ, ঠিক আছে। কাহিনী কি করছে? আইসা বলছে এটা অনেক বড়, দ্যাটস হোয়াই এটা এরকম হচ্ছে। তাইলে আমাদেরকে অবশ্যই কি এটা ছোট নিতে হবে। বাম পাশে কি চলে গেছে পেজের বাইরে আনে নাই। ওকে, আমরা এডিট করে নামটা চেঞ্জ করে দিলাম, আর এখানে এসে আউটপুটটা এবার দেখি, দেখেন সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, মানে যার জন্য যার দরকার আর কি। সফল। ওকে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে একটু যা যা করলাম এই টেক্সট ফরম্যাটিং এর জন্য বা টাইপোগ্রাফির জন্য এগুলো একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আজকে শেষ। আল্লাহ হাফেজ। আগে তো প্র্যাকটিস করে যান, প্র্যাকটিস না করে আল্লাহ হাফেজ না। কাজ করেন সবাই। স্যার আল্লাহ হাফেজ। আগে তো কাজ করে দেখেন কোথাও কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম সলভ করে পাঠা যান। হ্যাঁ, আমি ভিডিওটা ক্লোজ করি।